নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শোনাবো বলে এসেছি একটি রহস্য রোমাঞ্চর গল্প, যাকে বলে ডিটেকটিভ স্টোরি। গল্পের নাম ঝাউ বিথি বেলা ৩টে। লেখক যজ্ঞেশ্বর রায়। বিপ্রদাস ঢালাই লোহার বিরাট গেটটার সামনে এসে নেমপ্লেটটার দিকে তাকালেন। রায় বাহাদুর সূর্য নারায়ণ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, ব্লু ব্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। নামের সেই সুদৃশ্য মর্মর ফলকের দিকে না তাকিয়েও বিপ্রদাসের বুঝতে বাকি ছিল না যে এই প্রাসাদোপম বাড়িখানায় বিখ্যাত শিল্পপতি সূর্য নারায়ণ চৌধুরীর। দূর থেকেই পথিকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে বাড়িটা। ব্যস্ত পথিকও মুহূর্তের জন্য তার দিকে না তাকিয়ে পারে না। বাড়িখানার নির্মাণ শৈলী এমনই অপূর্ব। বিপ্রদাস বহুদর্শী, কিন্তু তিনিও মুগ্ধ হলেন। সাম্প্রতিককালের দৈত্যাকৃতি ইমারতগুলির মধ্যে কোনো শিল্প রুচির পরিচয় মেলে না। আকারে অপেক্ষাকৃত ছোট হলেও এ বাড়িখানা বিংশ শতাব্দীর শেষ পাদের সেই রুচি বিকারের একটি ছন্দবদ্ধ প্রতিবাদ। বিপ্রদাস ঘড়ির দিকে তাকালেন। ঠিক ৩টে। ঘড়ির মর্যাদা রক্ষা করে চলতে তিনি সর্বদাই অভ্যস্ত। এক্ষেত্রে আরও একটু সতর্ক ছিলেন, কারণ সময় সম্পর্কে সতর্ক হবার নির্দেশ ছিল রায়বাহাদুরের পত্রে। পকেট থেকে তিনি পত্রখানা বার করে আর একবার চোখ বুলিয়ে নিলেন। ডান দিকের ওপরে রায়বাহাদুর সূর্যনারায়ণ চৌধুরীর নাম ও ঠিকানা। বাদিক থেকে শুরু হয়েছে তার উদ্দেশ্যে চিঠিখানি। লেখা রয়েছে, শ্রীযুক্ত বিপ্রদাস আচার্য, প্রিয় মহাশয়, কিছুদিন হইতে ব্লু ব্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের কয়েকটি বিখ্যাত ওষুধ জাল হতে থাকায় কোম্পানি অতিশয় উদ্বিগ্ন হয়ে উঠেছে। এর প্রতিকার উদ্দেশ্যে শ্রীযুক্ত সূর্যনারায়ণ চৌধুরী আপনার সহিত পরামর্শ করতে ইচ্ছুক। আপনি যদি আগামী কল্য ব্র্যাকেটে লেখা বুধবার বেলা ৩ ঘটিকার সময় উপরুক্ত ঠিকানায় তার সহিত সাক্ষাৎ করেন, তাহলে তিনি অতিশয় আনন্দিত হবেন। ওই সময় কোম্পানির কতিপয় ডিরেক্টরও উপস্থিত থাকবেন। অতএব নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি অবহিত হবেন। ইতি আপনার বিশ্বস্ত শ্রী জ্যোতির্ময় দত্ত, সেক্রেটারি। চিঠিখানা পকেটে রেখে বিপ্রদাস কম্পাউন্ডে ঢুকলেন। সুদৃশ্য ও বিচিত্র রঙের নানাবিধ বিলেতি গাছ, লতা ও গুল্মের কেয়ারি করা আইল্যান্ডকে বেষ্টন করে কাঁকর বিছানো প্রশস্ত পথ। পথের অদূর প্রান্তে মার্বেল পাথরের অর্ধচন্দ্রাকৃত সোপান। সোপান শ্রেণী অতিক্রম করে বিপ্রদাস এসে দাঁড়ালেন দরজার সামনে। দরজার গায়ে একটি ইলেকট্রিক বোতাম, তার তলায় কালো প্লাস্টিক প্লেটে সাদা ইংরেজি হরফে লেখা কল। বিপ্রদাস বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে গৃহাভ্যন্তরে কোথাও যেন ছন্দমধুর জলতরঙ্গ বেজে উঠল। বিপ্রদাস তারিফ করলেন। সুদৃশ্য বাড়িখানার সঙ্গে ছন্দমধুর কলিং বেলের শব্দের সামঞ্জস্য অতুলনীয়। একটু পরে খট করে আওয়াজ হয়ে দরজা খুলে গেল, কিন্তু দ্বার রক্ষক তাকে যাবার জন্য পথ ছেড়ে দিল না। হাত পেতে কার্ড চাইল। বিপ্রদাস তাঁর নামাঙ্কিত কার্ডখানা না দেখিয়ে দেখালেন রায়বাহাদুরের কাছ থেকে পাওয়া আমন্ত্রণ পত্রখানা। সঙ্গে সঙ্গে দ্বার রক্ষক সেলাম জানিয়ে সসম্ভ্রমে পথ ছেড়ে দিল তাঁর। সিঁড়ি দেখিয়ে বলল, ওপরে চলে যান। কিন্তু বিপ্রদাস সিঁড়ির দিকে পা বাড়িয়েই থমকে দাঁড়ালেন। সিঁড়ির অদূরে
তিনটে বুলডগ ঘেউ ঘেউ করে উঠল তাকে দেখে। তাদের শিকলের ঝনঝন শব্দে তার মনে হলো বুঝিবা শেকল ছিঁড়ে বাঘা বাঘা তিনটে কুকুর এক্ষুনি এসে লাফিয়ে পড়বে তার ওপর। কিন্তু না, শক্ত শিকল ছিঁড়তে তারা পারল না। আশ্বস্ত হয়ে বিপ্রদাস ওপরে উঠে এলেন। একটা মস্ত হলঘরের এক প্রান্তে এসে সিঁড়ি শেষ হয়েছে। তারই নিকটে এক সেট সোফা। গুটি পাঁচেক সাহেবী পোশাক পরা পদস্থ লোক বসে আছেন সেখানে, নিঃসন্দেহে ডাইরেক্টর বর্গ। এদের মধ্যে ম্যানেজিং ডিরেক্টর আছেন কিনা বুঝতে পারলেন না বিপ্রদাস। তিনি তাকে কখনো দেখেননি। একটু দ্বিধাগ্রস্ত হয়ে তিনি এগিয়ে গেলেন। এক ভদ্রলোক তার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ বিপ্রদাসের নিকটস্থ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন। বললেন, আপনি আমায় চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সৌহার্দ্য স্থাপনের চেষ্টা দেখে বিপ্রদাসের ভুরু কুঁচকে আসছিল, কিন্তু অভ্যস্ত কৌশলে বঙ্কিম রেখাগুলিকে হাস্যে রূপান্তরিত করে তিনি নীরবে তাকিয়ে রইলেন ভদ্রলোকের দিকে। ভদ্রলোক বললেন, সাউথ ক্যালকাটার দারোগা কৃতান্তবাবু আপনার বিশিষ্ট বন্ধু। আলিপুরে যখন প্র্যাকটিস করতাম তখন তার সঙ্গে আমারও বন্ধুত্ব ছিল। তার কাছেই আপনার অনেক গল্প শুনেছি। ক্রাইম ডিটেকশনে আপনার অসাধারণ প্রতিভার কাহিনী বলেছেন তিনি আমায়। আলিপুরে প্র্যাকটিস করার সময় আমি আপনাকে কয়েকবার কোর্টেও দেখেছি, কিন্তু আলাপ করার সৌভাগ্য হয়নি। বর্তমানে আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। ব্লু ব্র্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের লিগ্যাল অ্যাডভাইজার আমি। আমার নাম যতীন্দ্র বিমল গাঙ্গুলি, আর এরা চারজন হলেন কোম্পানির ডিরেক্টর। ডিরেক্টরের দিকে মুখ ফিরিয়ে যতীন্দ্র বিমল বললেন, ইনিই হলেন সেই বিখ্যাত ডিটেকটিভ এবং ক্রিমিনোলজিস্ট বিপ্রদাস আচার্য, এনার নাম। তারা উঠে বিপ্রদাসের নিকটে এলেন এবং একে একে হাত বাড়িয়ে দিতে লাগলেন। বিপ্রদাস করমর্দন করতে লাগলেন। যতীন্দ্র বিমলও একে একে তাদের পরিচয় দিতে লাগলেন তার কাছে। বললেন, ইনি হচ্ছেন সুবোধ কুমার বক্সি, হার্ডওয়্যার মার্চেন্ট। ইনি জনার্দন সোম, ব্যাংকার অ্যান্ড জমিনদার। ইনি ইন্দ্র নারায়ণ সামন্ত, কেমিস্ট। আর ইনি হচ্ছেন ভবানী প্রসাদ শাসমল, জেনারেল ম্যানেজার, BBPW। আপনাদের সঙ্গে পরিচয় করে আনন্দিত হলাম। আরও আগে আপনাদের সঙ্গে পরিচয় হওয়া উচিত ছিল। আসন গ্রহণ করে বললেন বিপ্রদাস, সেইটা আমাদের তরফ থেকেই আরও আগে হওয়া উচিত ছিল মিস্টার আচার্য। তবু একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে মিস্টার আচার্য, কিন্তু আর নয়। এবার আমরা বদ্ধপরিকর। জালিয়াতি বন্ধ করবই, যে করেই হোক ধরব জালিয়াতকে। সেই জন্যেই আজ এ সময় আমাদের এখানে আগমন, আর আপনারও আমন্ত্রণ। কিন্তু আপনাদের ম্যানেজিং ডিরেক্টর, তিনি কোথায়? সময় সম্পর্কে আমাকে সতর্ক করে নিজেই অসতর্ক হয়ে পড়েছেন দেখছি। আমাকে তিনি 3টে দেখা করতে অনুরোধ জানিয়েছিলেন। 3টের সময় মিটিং হওয়ার কথা জানিয়ে তিনি আমায় একটু আগেই আসবার জন্য পত্র দিয়েছিলেন, জানালেন সুবোধবাবু। তবে তিনি কি কোনো জরুরি প্রয়োজনে বাইরে গেছেন কোথাও? বিপ্রদাস শুধায়। না। হলের অপর প্রান্তের একটা ঘরে অঙ্গুলি করে বললেন জনার্দনবাবু, ওই ঘরেই আছেন। এটা তার বিশ্রামের সময়। মধ্যাহ্ন ভোজনের পর তিনি 2 ঘন্টা পড়াশোনা করেন এবং তারই ফাঁকে ফাঁকে একটু ঘুমিয়েও নেন কখনো কখনো। আমাকে ডেকে পাঠিয়েও ঘুমোবেন নাকি? আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের সেক্রেটারি কোথায়?
যিনি আমায় পত্র পাঠিয়েছিলেন? বিপ্রদাস আবার জিজ্ঞেস করে। আমাদেরও তিনি পত্র পাঠিয়েছিলেন। আমাদের 3টের সময় ডেকে তিনি সেটা ভুলে গেলেন নাকি? কোথায় তিনি? শুধলেন বিপ্রদাস। ওই তো রায়বাহাদুরের লাইব্রেরি রুমের পাশের রুমে, বললেন যতীন্দ্র বিমল। ডাকুন না তাকে, আমার জানা দরকার আরো পরে আসবো কিনা, নাকি আরেকটু বসবো। দারোয়ান গিয়ে বন্ধ দরজায় টোকা দিয়ে ডাকল, বাবু। হ্যাঁ, এই আসছি আসছি, উচ্চ কণ্ঠে বলে উঠলেন জ্যোতির্ময় দত্ত, এবং সঙ্গে সঙ্গে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। বাবু উঠবার সাড়া পেয়ে দারোয়ান দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। জ্যোতির্ময় দত্ত 2 বগলে 2টি বিরাট ফাইল নিয়ে এসে বললেন, ও কি, আপনারা সব ওই কোনায় বসে বসে কি করছেন? এই দারোয়ান, সোফা টেবিল ইধার লে আও। ফাইল হাতে দাঁড়িয়ে রইলেন তিনি। 2টি দারোয়ান ছোটাছুটি করে কয়েক মিনিটের মধ্যে হলের মাঝখানে সোফা সেট পেতে দিল। জ্যোতির্ময় দত্ত তার বগলের ফাইলগুলো টেবিলের ওপর রেখে শোধালেন, কি ব্যাপার, ম্যানেজিং ডিরেক্টর এখনো বেরোননি নাকি? বেরোবেন কি, বোধহয় ঘুমিয়ে পড়েছেন, বললেন সুবোধ কুমার। বোধহয় কি, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনারা ডাকেননি কেন? এ যে প্রায় 3:30 বাজে। বলে জ্যোতির্ময় নিজেই এগিয়ে গেলেন, বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে মৃদু টোকা দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তখন তিনি ডাকতে লাগলেন, স্যার, 3টে যে বেজে গেছে। এবার অসন্তুষ্ট কণ্ঠে তীক্ষ্ণ সাড়া এলো, সে আমি জানি, বিরক্ত করো না, আমি একটু ব্যস্ত আছি, ওদের আরো 1 ঘন্টা বসতে বলো। জ্যোতির্ময় নিঃশব্দে দুয়ার থেকে ফিরে এলেন তাদের কাছে, বললেন, রায়বাহাদুর। বিরক্ত ইন্দ্রনারায়ণ বাধা দিয়ে বললেন, থাক, আর ফিরে শোনাতে হবে না, আমরা কালা নই। জ্যোতির্ময় একটা সোফায় বসে পড়ে প্যাকেট থেকে সিগারেটের টিন বের করতে করতে বললেন, বিরক্ত হওয়ারই কথা, তবুও আমার উপর চোটে লাভ কি? নিন সিগারেট খান। বিপ্রদাসের দিকেও একটা বাড়িয়ে ধরে তিনি বললেন, নিন বিপ্রদাসবাবু। যতীন্দ্র বিমল দেশলাই জ্বালিয়েছেন, নিজেরটা ধরিয়ে কাঠিটা তিনি বিপ্রদাসের দিকে এগিয়ে ধরলেন। বিপ্রদাস উঠে দাঁড়িয়ে সিগারেটটা ধরালেন, কিন্তু আর বসলেন না। ঘুরে ঘুরে হলের চারদিকে বেড়াতে লাগলেন। মস্ত হল, দক্ষিণ দিকে 3খানা ঘর বাদে সমগ্র দ্বিতলটাই একটা হল বলে মনে হলো তার। রায়বাহাদুর নিজের কোম্পানি ছাড়াও অনেক কাজ কারবারের সঙ্গে সংশ্লিষ্ট। সেসবের ডিরেক্টর বোর্ডের সভা, ম্যানেজিং কমিটির সভা বোধহয় এখানেই হয়। অন্তত মনের মধ্যে সেই মতলব রেখেই হলটা করা হয়েছে। বেশ সুসজ্জিত ও সুচিত্রিত হল। ছবির কালেকশনের মধ্যে উচ্চ রুচিবোধের পরিচয় মেলে। দেখে মনে হয় রায়বাহাদুর শুধু আর্থিক উন্নতি করেননি, রুচিবোধেরও উন্নতি সাধন করেছেন। এ যে পরম নিষ্ঠায় জাতীয় সংস্কৃতির সাথে পরিচয় রাখার ফল, তাতে আর সন্দেহ রইল না বিপ্রদাসে। গৃহ অভ্যন্তরের থেকে এই মাত্র যে ব্যক্তির কর্কশ কণ্ঠসুরে ইন্দ্রনারায়ণ বিরক্তি প্রকাশ করলেন, তিনি যে এখানে শুধু ঘুমোনই না, মনোযোগ দিয়ে পড়াশোনাও করেন, ভেবে মনে মনে বিপ্রদাস তার প্রতি শ্রদ্ধান্বিত না হয়ে পারলেন না। কিন্তু পায়চারি করে করে বিপ্রদাসের ভালো লাগছিল না। টেবিলের নিকটে এসে তিনি আর একটা সিগারেট তুলে নিলেন। যতীন্দ্র বিমলকে বললেন, দেখি দেশলাইটা। যতীন্দ্র বিমল একটা কাঠি জেলে ধরলেন তার মুখে সিগারেটের উপর। সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বিপ্রদাস
সিলিংয়ের দিকে তাকালেন। সেখানে রাজহাঁস, হরিণ প্রভৃতির ঝাঁঝরি কাটার চিত্রের ফোকর দিয়ে অনবরত ফুরফুরে হাওয়া এসে হলটাকে শীতল করে রাখছিল। ফ্যান আর ফ্যাশন নয় আজকাল। বিপ্রদাস চেয়ে থাকতে থাকতে হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন। বললেন, না, বসে বসে আর ভালো লাগছে না, আমি একটু ঘুরে আসি জ্যোতির্ময় বাবু। আমার একটা জরুরি কাজও সারা হবে, সময়ও কাটবে। আরে বসুন না, এই পাথর গলার চৈত্রের রোদ্দুরে কোথায় যাবেন? যতীন্দ্র বিমল বলে, বসে বসে শীতল বাতাস খাওয়ার ভাগ্য নিয়ে আসেনি যতীনবাবু। রোদ বর্ষার সমানে মাথায় করে ছুটোছুটি করতে হয়, তবে তো দুমুঠো জোটে। হাসতে হাসতে বললেন বিপ্রদাস। কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসে রায়বাহাদুর যদি আপনাকে খোঁজেন, বললেন জ্যোতির্ময়, 1 ঘন্টা 45 মিনিটের বেশি দেরি করব না। তার মানে ওর বেরোবার আগেই আমি এসে পৌঁছে যাব, বলে নেমে এলেন বিপ্রদাস। কুকুরগুলো তাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। দরওয়ান ধমক দিতে আবার থেমে গেল। বিপ্রদাস শুধালেন, কুকুরগুলো মানুষ দেখলে এমন চেল্লায় কেন? দরওয়ান বলে, মানুষ দেখলেই চিল্লায় না বাবু, নয়া মানুষ দেখলে চিল্লায়। আপনাকে নয়া দেখেছে তাই। কিন্তু এই চেন বকলেস দেখে তো মনে হচ্ছে যে কুকুরগুলো পুরনো নয়। নয় তো হুজুর, 2 মহিনা হলো খরিদ হয়েছে, লেকিন এর মধ্যে অনেক লোককে চিনে ফেলেছে, তাদের দেখে আর চিল্লায় না। 2 মহিনা আগে যে কুকুর ছিল সে কোথায়? 2 মহিনা আগে তো কুকুর ছিল না বাবু, এ বাড়িতে কভি কুকুর ছিল না। কেন? বড়বাবু রায়বাহাদুর, সমঝেছেন, কুত্তায় বিল্লাই কুছ পছন্দই করেন না। বিল্লাই তো একদম দেখতেই পারেন না, এক থু বমি করেন। কুত্তা সে ভি বহুত ঘেন্না। তবে এই কুত্তা কেন? বিপ্রদাস জিজ্ঞেস করে। বাড়িতে চোর ঢুকেছিল, সে দোতলায় উঠে গেছিল, 2-3 দিন এই কাণ্ড। তখন আর কি করেন, সবাইয়ের পরামর্শ নিয়ে এই ডাল কুত্তা খরিদ করতে হলো বাবু। বিপ্রদাস এলেন সোজা নিজের অফিসে। সেখানে সহকারী স্নেহাংশু দাসকে কতিপয় প্রয়োজনীয় উপদেশ নির্দেশ দিয়ে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লেন। কিন্তু শত চেষ্টা করেও 4টের আগে হাতের জরুরি কাজগুলি শেষ করে উঠতে পারলেন না। নিজের অফিসে তিনি যখন পুনরায় ফেরত এলেন তখন 4টে বেজে গেছে। এক ভদ্রলোককে নিয়ে বিপ্রদাসের অপেক্ষায় স্নেহাংশু অফিসে বসেছিল। তার সংগৃহীত কয়েকটা জরুরি সংবাদ সম্পর্কে ওয়াকিবল হলে লোকটিকে নিয়ে বেরোতে বেরোতে বিপ্রদাসের প্রায় 4:15 বেজে গেল। বিপ্রদাস যখন সূর্যনারায়ণের বাড়ির গেটের কাছে গাড়ি থামালেন তখন তার ভ্রু সহসা অতিশয় বঙ্কিম হয়ে উঠল। 2খানা গাড়ি বেড়ে গেছে বলে মনে হচ্ছে। মনের মধ্যে এই সংশয়িত জিজ্ঞাসা নয়, তার ভ্রুভঙ্গির কারণ ঘটেছিল পুলিশের 1খানা জিপ আর ডাক্তার সরকারের রেড ক্রস আঁকা সিরানখানি দেখে। ডিরেক্টর বোর্ডের সভায় পুলিশ আর ডাক্তারের প্রয়োজনটা তিনি খাপ খাওয়াতে পারছিলেন না। তার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। বেশ একটু অন্যমনস্কই হয়ে গেলেন তিনি। গাড়ি থেকে বিপ্রদাস তার পাশের ভদ্রলোককে বললেন, গাড়িতেই বসে থাকুন হীরালাল বাবু, আমি হয়তো এক্ষুনি এসে যাব। কিছু বিলম্ব ঘটলেও বিরক্ত হবেন না। খুব বেশি বিলম্ব ঘটবে বলে মনে হলে আমি আপনাকে ওপরে ডেকে নেব। হীরালাল বাবু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। বিপ্রদাস আর কাল বিলম্ব না করে দীর্ঘ পদক্ষেপে লাল কাঁকড়ের পথ ধরে অগ্রসর হলেন। এবার আর কলিং বেল টিপতে হলো না। তাকে দেখেই দ্বাররক্ষী আগেই দরজা খুলে অপেক্ষা করছিল।
বিপ্রদাস নিকটে এলে সেলাম জানিয়ে সে এক পাশে সরে দাঁড়ালো। বিপ্রদাসের সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। তার মন একটা বিশেষ বিষয়ের মধ্যে মগ্ন, নিবদ্ধ হয়ে গেছে বলে মনে হলো। তিনি তর তর করে দ্বিতলে উঠে গেলেন। হলের মধ্যে একজন নিঃশব্দ শোকার্ত মানুষের সঙ্গে চোখাচোখি হলো তার। কি ব্যাপার? শুধালেন বিপ্রদাস। জ্যোতির্বিমল অভিভূত কণ্ঠে বললেন, রায়বাহাদুর আর নেই। মানে? ডাক্তার সরকার বললেন, তিনি আত্মহত্যা করেছেন। সে কি? কখন? তা ঘণ্টাখানেক কি তার কিছু বেশিই হবে। তার মানে? বিপ্রদাস তার হাত ঘড়ির দিকে তাকালেন। এখন 4:30 বাজে। তাহলে 3:30 কি 3:15 তিনি আত্মহত্যা করেছেন বলে বলতে চান? ডাক্তার বললেন, হ্যাঁ, আমি মৃতদেহ পরীক্ষা করেছি, কিন্তু 3:15 তো তিনি ঘরের ভেতর থেকে কথা বলছিলেন না জ্যোতির্ময় বাবু? আপনি দরজায় টোকা মারলেন, ডাকলেন, তিনি রাগ করে বলে উঠলেন, সে আমি জানি, বিরক্ত করো না, একটু ব্যস্ত আছি, আরো 1 ঘন্টা অপেক্ষা করতে বলো। সুবোধ বক্সী, জনার্দন সোম, ইন্দ্রনারায়ণ সামন্ত সবাই একযোগে মাথা নেড়ে সায় দিলেন। জনার্দন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আশ্চর্য, তিনি আত্মহত্যা করলেন, অথচ আমরা এমনি কানের মাথা খেয়ে বসেছিলাম যে একটুও টের পেলাম না। টের পাওয়ার কথা বলছেন কেন? বিপ্রদাস শুধায়। বারে, রিভলভারের গুলির শব্দ হবে না? রায়বাহাদুর রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন? বিপ্রদাস আবার জিজ্ঞাসা করল। হ্যাঁ, জবাব দিলেন ডাক্তার। আসুন না, দেখবেন। বিপ্রদাসকে নিয়ে পুনরায় সকলে ঘরে ঢুকলেন। বিপ্রদাস ঘরে ঢুকলেন আর জোড়া চোখের সঙ্গে চোখাচোখি হলো তার। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই জ্যোতির্ময় দত্ত পরিচয় করিয়ে দিলেন। ইনি মিস প্রতিমা রায়, রায়বাহাদুরের প্রথম পক্ষের মেয়ে, আর উনি মিসেস জ্যোৎস্না রায়, রায়বাহাদুরের বর্তমান সহধর্মিণী। প্রতিমার মতোই চেহারা মিস প্রতিমা রায়। রায়বাহাদুরের প্রথম পক্ষের স্ত্রী অসাধারণ সুন্দরী ছিলেন, সেটা বোঝা গেল। পাতলা গড়ন বলে প্রতিমাকে একটু রোগা দেখায়, কিন্তু গায়ের রঙের সুস্বাস্থ্যের সুষমা দৃষ্টি এড়ায় না। বছর 22-23, চোখে চশমা ব্যবহার করে, এখন নেই। আলু থালু বেশ সংযত করে এক পাশে সরে দাঁড়ালো সে। মিসেস জ্যোৎস্না দেবীও স্বামীর পাশ থেকে উঠে একটা চেয়ারে গিয়ে বসলেন। বয়স তার 30-35 হবে। একটা স্থূল আর কালো তিনি, কিন্তু প্রসাধনের পারিপাট্যের ফলে রংটা অপেক্ষাকৃত ফর্সা দেখাচ্ছে। ভদ্রমহিলা যে খুব বিলাসী তা একবার চোখ বুলিয়ে নিয়েই বলা যায়। গালে, গলায়, কপালে আর কানের পিঠে রঙিন পাউডারের সূক্ষ্ম ছোঁয়া বিপ্রদাসের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দিতে পারল না। শ্যাম্পু করা চুলের মৃদু গন্ধ নাকে এলো তার। মনে হবে তিনি বোধহয় কোনো পার্টিতে বা জলসায় যাওয়ার জন্য বেরোবেন, এমন সময় এই দুর্ঘটনা। কিন্তু বিপ্রদাস অভিজ্ঞ ব্যক্তি, বুঝলেন কোথাও না বেরোলেও সাজ পারিপাট্যে তাঁর শৈথিল্য নেই, এ তাঁর নিত্যকার অভ্যাস। প্রতিমার সজ্জার পরিপাট্য নেই, কিন্তু স্টাইলটি অভিজাত সম্প্রদায় সুলভ পরিষ্কার প্রতিমান হয়। জ্যোৎস্না দেবীর মতো অলঙ্কারের অহংকার নেই দেহের কোথাও। গলায় সরু মফচেন, হাতে সোনার বালা দুগাছা, পরনে
রেশম জাতীয় উজ্জ্বল তন্তুর শুভ্র শাড়ি, 1.5 ইঞ্চি চওড়া সোনালি জরির পাড় বসানো তাতে। পিতার আকস্মিক মৃত্যুতে অত্যন্ত অভিভূত হয়ে সে যে আছাড়ি পিছাড়ি করে কাঁদছিল কিছুক্ষণ আগে, তা তার চোখ, মুখ, চুল ও পোশাক দেখে বুঝতে বাকি থাকে না। জ্যোৎস্না দেবীও খুব অভিভূত হয়ে পড়েছেন, কিন্তু প্রতিমার মতো বয়স তার অল্প নয় বলে এবং বাইরের লোকের সামনে বলে হয়তো সামলে রয়েছেন তিনি। প্রতিমার মতো এমন আত্মবিস্মৃত আবেগের প্রকাশ হয়নি তার। বিপ্রদাস এবার মৃতের উপর ঝুঁকে পড়লেন। কপালের দক্ষিণ পার্শ্বে গুলিবিদ্ধ হয়ে রায়বাহাদুরের মৃত্যু ঘটেছে। ক্ষতের চারধারে বারুদের চিহ্ন প্রতীয়মান। গুলি খুব নিকট থেকেই বিক্ষিপ্ত হয়েছে। জানলার তলায় রায়বাহাদুর এলোমেলো হয়ে পড়েছিলেন। বোধহয় জানলার উপর ভর করে দাঁড়াতে চেয়েছিলেন তিনি, অসমর্থ হয়ে পড়ে গেছেন। তখনই হয়তো শিথিল হাত থেকে রিভলভারটা ছিটকে থাকবে। হাত খানেক দূরে একটা আলমারির ধারে রিভলভারটা দেখে তো তাই মনে হয়। বিপ্রদাস মৃতের সামনে থেকে উঠে এবার জানলাটা পরীক্ষা করলেন। জানলার ঠিক বিপরীত দিকে একটা ফ্যাক্টরি, সুউচ্চ প্রাচীর, একেবারে নিরন্ধ্র নিরেট। ফ্যাক্টরি আর বাড়ির মাঝখানে একটা অনতিপরিসর রাস্তা। বেশি ভিড় নেই, কোলাহলও নেই বেশি। ফ্যাক্টরির দিকে ফুটপাতটা একটু প্রশস্ত, সেধার দিয়েই পায়ে চলে লোকজন। এধারে সরু ফুটপাতে কোনো পথিকে সচরাচর পা পড়ে না। কাছে দূরে কাউকে দেখলেনও না বিপ্রদাস। শুধু ডান দিকে সেক্রেটারি ঘরের জানলা বরাবর ফুটপাতের একটা কুকুর কি একটা কালো বস্তু নিয়ে খেলা করছে। পথ থেকে ঘরের মধ্যে ঘাড় ফেরাবার কালে জানলার ডান দিকে দেয়ালে রক্তের ছিটে নজরে পড়ল বিপ্রদাসের। গুলিবিদ্ধ হয়ে রক্তের ফিনকি ছুটেছিল, এটা তারই চিহ্ন। দারোগাবাবু বলেন, আর কি দেখছেন বিপ্রদাস বাবু? এটা পরিষ্কার আত্মহত্যা, হত্যাকাণ্ড নয়। ডাক্তার সরকার ঘাড় কাত করলেন, বললেন, আমিও দারোগাবাবুর সঙ্গে একমত। দারোগাবাবু বললেন, একমত না হয়ে কারো উপায় নেই। এই ঘরের একটা মাত্র দরজা, প্রবেশ প্রস্থানের একটি মাত্র পথ। এই বিরাট জানলাটি শিক নেই বটে, কিন্তু এ পথেও কারুর ভেতরে ঢোকা সম্ভব নয়, কারণ জানলার 20 গজের মধ্যে কোনো পাইপ নেই। রাস্তার ধারে ওপারে ফ্যাক্টরির প্রাচীরেও কোনো জানলা নেই যে সেখান থেকে কেউ রায়বাহাদুরকে গুলি করবে। আর তা করলেও এত দূরের থেকে গুলি লাগলে তার ক্ষত এমন হতো না, বললেন ডাক্তার সরকার। দারোগাবাবু দরজার দিকে আঙুল বাড়িয়ে বললেন, তাহলে একটা মাত্র পথ থাকে, আর সেটা হচ্ছে ওই দরজা, যে পথে আততায়ী ঘরে ঢুকে হত্যা করতে পারে। কিন্তু সেক্ষেত্রেও আততায়ীর পক্ষে সকলের দৃষ্টি এড়িয়ে ঘরে ঢোকা এবং হত্যা করে বেরিয়ে যাওয়া সম্ভব নয়, বিশেষত যখন বেলা 3টে থেকে তিনি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হলে বসিয়ে রেখেছেন। আমাদের 4 জন ডিরেক্টরই তো 2:45 থেকে উপস্থিত। 3টের সময় বিপ্রদাসবাবু স্বয়ং এসেছেন, যোগ দেয় জ্যোতির্ময়। বিপ্রদাসবাবু অবশ্য মিনিট 20 থেকে চলে যান, তারপরেই আসেন অম্বিকাবাবু, আমাদের আর একজন ডিরেক্টর, বললেন সুবোধ কুমার। আর প্রথমাবধি আমরা সবাই হল ঘরে, এ ঘরে কাউকে ঢুকতে বা বেরিয়ে যেতে দেখিনি আমরা। আপনারা গুলির শব্দ শুনেছিলেন? না, তাও কেউ শুনেছি বলে মনে পড়ছে না। অথচ এত কাছ থেকে রিভলভারের শব্দ আপনার কানে আসা উচিত ছিল নাকি? জনার্দন সোম বলেন, দরজা ভালো করে বন্ধ করে দেওয়া থাকলে গুলির শব্দ নাও শোনা যেতে পারে। কি বলেন দারোগাবাবু? তা না হলে আপনারা তো শুনতেই পেতেন, জবাব দিল দারোগাবাবু।
দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? শুধলেন বিপ্রদাস। না, এয়ার কন্ডিশন করা ঘরের দরজা ভারী পাল্লা, আপনা আপনি থেকে চেপে বন্ধ হয়ে থাকে, তাই ছিল, বললেন একজন। রায়বাহাদুর আত্মহত্যা করেছেন কে দেখলেন সর্বপ্রথম? বিপ্রদাস জিজ্ঞেস করে। 4টে বাজার পরেও রায়বাহাদুরের আসার নাম নেই দেখে আমরা জ্যোতির্ময়কে বললাম রায়বাহাদুর ঘুমিয়ে পড়েছেন, আপনি গিয়ে ডেকে তুলুন। যতীন্দ্র বিমল বলে চললেন। জ্যোতির্ময় গিয়ে প্রথমে দরজায় টোকা দিলেন, সাড়া না পেয়ে উচ্চকণ্ঠে ডাকলেন বার দুই। তখনও যখন রায়বাহাদুর সাড়া দিলেন না, তখন জ্যোতির্ময়ের দরজা ঠেলে ঘরে ঢুকেই পড়লেন। তারপর একেবারে আর্তস্বরে চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই, শোরগোল পড়ে যায়। 3তলা থেকে ওরা নেমে আসে, কেউ ডাক্তার ডাকে, কেউ পুলিশে খবর দেয়। বিপ্রদাস একটা দীর্ঘশ্বাস ফেললেন। দারোগাবাবু বললেন, এ আত্মহত্যা ছাড়া কিছু নয় বিপ্রদাসবাবু, এর মধ্যে আর নাক গলিয়ে লাভ নেই আপনার। বিপ্রদাস একটা বুক সেলফের উপরে কনুই রেখে হেলান দিয়ে দাঁড়ালেন, বললেন, আত্মহত্যা ছাড়া আপাত দৃষ্টিতে একে আর কিছু মনে হয় না ঠিকই দারোগাবাবু। হ্যাঁ, এ আত্মহত্যাই, দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন দারোগাবাবু। বিপ্রদাস কোনো জবাব দিলেন না। তার শূন্য দৃষ্টি বারবার একজনের মুখের উপর থেকে আর একজনের মুখের উপর ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তিনি যে ঠিক কাউকে দেখছিলেন বা কারোর মনোভাব বোঝার চেষ্টা করছিলেন তা নয়। মনে হচ্ছিল তিনি তার নিজের মনের মধ্যে ডুবে গিয়ে তলিয়ে গেছেন। সেখানে কি একটা হারানো বস্তু তিনি প্রাণপণ হাতড়ে বেড়াচ্ছেন। কখনো সেটা বুঝি হাতে ঠেকছে, কখনো বা ফসকে যাচ্ছে। তাই ক্ষণে ক্ষণে তার ললাট ভ্রুকুটি কুটিল হয়ে উঠছে। বিপ্রদাসের এই মগ্ন অন্যমনস্ক অবস্থার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ প্রতিমা উঠে এসে তার দুটো হাত চেপে ধরলেন, বলল, একে আত্মহত্যা বলে আপনি যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। আপনার যেন মনে কোথাও একটা সংশয় চারা দিয়ে উঠে বড় বেশি করে আপনাকে নাড়া দিচ্ছে। আমারও সেই সংশয় বিপ্রদাসবাবু, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না বাবা আত্মহত্যা করেছেন। আমি আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু নাম শুনেছি, বাবাকে বারবার আপনার নাম করতে শুনেছি। তিনি আমাকে বলেছেন আপনি একজন বিচক্ষণ গোয়েন্দা, আপনার সাহায্য নেওয়া তার বিশেষ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন কয়েকবার। হঠাৎ বিপ্রদাসের চোখ চকচক করে উঠল। শুধলেন, কবে থেকে বাবা আমার নাম বারবার উল্লেখ করেছেন মনে করতে পারেন কি মিস রায়? বাড়িতে চোর ঢোকার পর থেকে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, প্রতিমা বলে। তাহলে কি সে চোর নয় বিপ্রদাসবাবু, খুনে, বাবাকে খুন করতে এসেছিল? বাবা সেই জন্যই বোধহয় খুব জোয়ান মদ্য দেখে 3টে ডালকুত্তার কিনে এনেছিলেন, যদিও কুকুর বেড়াল তার দুচক্ষের বিষ ছিল। তবে কি কেউ তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে? এই আশঙ্কায় বাবা আপনার কথা বলতেন বারবার। কি জানি, বিপ্রদাস বলে, কিন্তু ঔষধ জালের ষড়যন্ত্র আবিষ্কার করবার জন্য তিনি আজ আমাকে ডেকে পাঠিয়েছিলেন। প্রতিমা আবার বলে, হয়তো সেই সঙ্গে তার মনের সংশয়ের কথা বলে বাবা আপনার সাহায্য চাইতেন। বেঁচে থেকে সে সাহায্য চাইবার তার অবসর হয়নি, তাই বলে আপনি যেমন চলে যাবেন না বিপ্রদাসবাবু। হত্যার প্রতিশোধ নেবার জন্য তার মেয়ে এখনো বেঁচে আছে, আপনি দয়া করে তাকে সাহায্য করুন। আমি আপনাকে আমার গোয়েন্দা নিযুক্ত করছি। তার চিঠিকেই আমি তার নিয়োগপত্র মনে করেছিলাম মিস রায়, কিন্তু সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা,
কিসে আপনার সন্দেহ হলো বাবা আপনার আত্মহত্যা করেননি বলে? বিপ্রদাস জিজ্ঞেস করল। প্রতিমা বলে, আমার বাবা অতি দরিদ্র অবস্থা থেকে আজকের এই অবস্থায় পৌঁছেছিলেন। তার জীবনের উপর দিয়ে বহু ঝড় ঝঞ্ঝা দুঃখ বিপদ গেছে। মায়ের মুখে শুনেছি, আমার জ্ঞান হওয়ার পরও দেখেছি, তিনি সর্ব অবস্থাতেই অটল অবিচল রয়েছেন। তার অসাধারণ ধৈর্য ছিল, চিত্তের দৃঢ়তা ছিল অপরিসীম। তিনি কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতেন না। এমনি তার ছিল জেদ। অকারণ হতাশায় সংশয় তিনি আত্মহত্যা করবেন, এ আমি কিছুতেই বিশ্বাস করি না বিপ্রদাসবাবু। সত্যি তার আত্মহত্যার কারণ কি কেউ অনুসন্ধান করেছেন আপনারা? দারোগাবাবু আত্মপ্রসাদের হাসি হেসে বলে, পুলিশকে আপনারা ডিটেকটিভরা খুব ঘৃণা করেন না? তারা বোকা, কিছু বোঝে না, এই আপনাদের ধারণা। কিন্তু সব সময় তা নয়। পকেট থেকে এক গাদা কাগজ বার করে তিনি বিপ্রদাসের সামনে মেলে ধরলেন। আমি এসেই এগুলো হস্তগত করেছি। কি এগুলো? বিপ্রদাস হাত বাড়িয়ে কাগজগুলো নিলেন। দারোগাবাবু বললেন, এই টেলিগ্রাম তিনখানা আজ সকালে এসেছে। আসাম থেকে আসামের স্টকিস্ট পাঠিয়েছে একখানা, সিংহলের সোল এজেন্ট পাঠিয়েছে দুখানা, আর এই চিঠিখানা আরাকানের এজেন্ট। তারা এই খালি মোড়কটিও পাঠিয়েছে। কোম্পানির বিরুদ্ধে তাদের মস্ত অভিযোগ। তাদের মতে কোম্পানি ভেজাল চালাচ্ছে আজকাল, নইলে ওষুধের মোড়কে ম্যানেজিং ডিরেক্টরের স্বাক্ষর থাকা সত্ত্বেও তা জাল হয় কি করে? ওষুধের বদলে থাকে খড়ির গুঁড়ো। মোড়কের স্বাক্ষরটা দেখি, হাত বাড়ালেন বিপ্রদাস। দারোগাবাবু স্বাক্ষরটা দেখিয়ে মোড়কটা বিপ্রদাসের হাতে দিলেন। বিপ্রদাস ডিরেক্টরদের দিকে তাকিয়ে শুধালেন, প্রত্যেক মোড়কে রায়বাহাদুরের নিজে স্বাক্ষর করতেন? অম্বিকা ব্যানার্জি বললেন, আমাদের টাইফয়েডের ক্যাপসুল অত্যন্ত কার্যকরী ওষুধ, অত্যন্ত দামিও বটে, কিন্তু খুবই জনপ্রিয়। অসাধারণ কাটতি দেখে বাজারে এর ব্যাপক জাল বেরোতে শুরু করে। নানা দিক থেকে নানা রকম অভিযোগও আসতে থাকে। তখন আমাদের ডাইরেক্টর বোর্ডের এক সভায় সাব্যস্ত হয়, এই ওষুধের প্রত্যেক মোড়কে রায়বাহাদুর নিজে সই করবেন, তবে মাল বাজারে ছাড়া হবে। এখন দেখা যাচ্ছে সেই সই করা মোড়কের মধ্যেও ভেজাল ওষুধ বেরোচ্ছে। মোড়কের এই স্বাক্ষর রায়বাহাদুর নিজের কিনা জানেন? শুধলেন বিপ্রদাস। অম্বিকাবাবু বলেন, হ্যাঁ, এই স্বাক্ষর রায়বাহাদুরের নিজের, তাতে আমাদের কারোর সন্দেহ নেই। জ্যোতির্ময় একটা ফাইল থেকে রায়বাহাদুরের স্বাক্ষর করা একখানা চিঠি দিলেন বিপ্রদাসকে। মোড়কের স্বাক্ষর আর এই চিঠির স্বাক্ষর একই ব্যক্তির বলে মনে হলো বিপ্রদাসের। শুধালেন, মোড়কে ওষুধ ভরার পর কি রায়বাহাদুর স্বাক্ষর করতেন না আগে? সুবোধবাবু হেসে বললেন, আগে স্বাক্ষর করার কোনো অর্থ হয় নাকি? মাল ভরে এলে তবে তিনি স্বাক্ষর করতেন, তারপর মাল বাজারে ছাড়া হতো। দারোগাবাবু হেসে বললেন, এখন আত্মহত্যার অর্থ বুঝলেন বিপ্রদাস বাবু? ওরা সবাই শাসিয়েছে মামলা করবে, মামলা করলে কোথাকার জল কোথায় দাঁড়াবে ঠিক নেই বলে রায়বাহাদুর আত্মহত্যা করে মান রক্ষা করেছেন। প্রতিমা প্রতিবাদ করে উঠল, মৃতের প্রতি এক অত্যন্ত অপমানসূচক উক্তি। দারোগাবাবু হাত জোড়ো করে বললেন, আমার উক্তির জন্য আমি দুঃখিত, কিন্তু এ ছাড়া আর কি সিদ্ধান্ত বা করা যায় বলুন? বিপ্রদাস বললেন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমাকে ডেকে পাঠালেন কেন, অথচ আমার সঙ্গে একটা কথাও না বলে তিনি সাত তাড়াতাড়ি আত্মহত্যা করে বসলেন কেন? আপনার সঙ্গে পরামর্শ করে আত্মহত্যা করবেন এমন কোনো চুক্তি তার সঙ্গে আপনার ছিল নাকি বিপ্রদাস বাবু? দারোগাবাবু পরিহাস করলেন। বোধহয় ছিল, নয়তো এ চিঠি তিনি লিখতেন না। বিপ্রদাস পকেট থেকে তার চিঠিখানা তুলে দারোগাবাবুর হাতে দিলেন। বললেন, এই পত্রখানাকেই নিয়োগপত্র ধরে নিয়ে গতকাল সকালে
পত্র পেয়েই রায়বাহাদুরের সঙ্গে আলাপ আলোচনা করার অপেক্ষা না করে প্রাথমিক তদন্ত করি। বিষয়টা সম্পর্কে কিঞ্চিত ওয়াকিবহাল হয়ে থাকার ইচ্ছেটাই ছিল তার পেছনে। তখন বুনো হাঁস খোঁজার মতন এলোপাথারি করে কিছু তদন্ত করেছি। কিন্তু আজ বেলা ৩টে এখানে এসে আবহাওয়াটাকে স্বাভাবিক বলে মনে হলো না আমার। একটা ষড়যন্ত্রের গন্ধ যেন বড় উগ্র হয়ে এসে আমার নাকে লাগলো। আমার মন ছটফট করে উঠল। আমি আর থাকতে পারলাম না। জ্যোতির্ময় জিজ্ঞাসার জবাবে ঘরের ভেতর থেকে রায়বাহাদুর আমাদের যখন আরও ১ ঘন্টা অপেক্ষা করতে বললেন, সেই অবসরে আমি একটা বিশেষ সূত্র ধরে তদন্ত করবার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তদন্তের ফল এমনই সন্তোষজনক হলো যে ফিরে এসে যখন আপনাদের কাছে শুনলাম যে রায়বাহাদুর আত্মহত্যা করেছেন, আমি মনে মনে আদৌ বিস্মিত হলাম না। কারণ এমন একটা সূত্রের সন্ধান আমি পেয়েছিলাম যার থেকে আমার ধারণা হয়েছিল রায়বাহাদুর হয় ইতিমধ্যে নিহত হয়েছেন অথবা যে কোনো মুহূর্তে হবেন। সুতরাং এই নিষ্ঠুর সত্য আমার কাছে আকস্মিকতার কোনো বিস্ময় বহন করে আনেনি। আপনারা শুনে বিস্মিত হবেন, রায়বাহাদুরের হত্যাকারীকে আমি ১.৫ ঘন্টা আগেই অনুসন্ধান করেছিলাম। আমার সৌভাগ্য, আমি তাকে শনাক্ত করতে পেরেছি। আমি এতক্ষণ ধরে চেষ্টা করেও আমার আবিষ্কৃত সূত্রগুলি সংযোজিত করে একটি পূর্ণাঙ্গ ছবি মনের মধ্যে আনতে পারছিলাম না। সূত্রগুলি যথার্থ অর্থে আমার কাছে ধরা দিচ্ছিল না। আমি একটু বিভ্রান্ত বিচলিতই বোধ করছিলাম। আমার সে দ্বিধা এই মাত্র কেটে গেছে। আমার মনে সংশয়ের কুয়াশা ভেদ করে সত্য সূর্যের মতো প্রত্যক্ষ হয়ে উঠেছে। আমি আপনাদের সকলের সম্মুখে ঘোষণা করছি, দারোগাবাবুর সিদ্ধান্ত ভুল। রায়বাহাদুর আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। এ একটি সুপরিকল্পিত নিখুঁত হত্যাকাণ্ড। কিন্তু হত্যাকারীর দুর্ভাগ্য, আমি এখানে উপস্থিত ছিলাম। আপনারা জেনে আরো বিস্মিত হবেন যে এখানে উপস্থিত আপনাদের মধ্যেই হত্যাকারী লুকিয়ে আছে। দারোগাবাবু, লক্ষ্য রাখবেন এখান থেকে কেউ যেন গা ঢাকা দিয়ে সরে না পড়ে। অকস্মাৎ ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল সকলের। ক্ষণেকের জন্য মনে হলো ঘরের মধ্যে কোনো জীবিত প্রাণী নেই। সেই মৃত্যুর মতো নিঃশ্বাস নীরবতা ভঙ্গ করে দারোগাবাবু বললেন, বেশ, প্রমাণ করুন। কৌতূহলী ডাক্তার বললেন, আর অপেক্ষা কেন বিপ্রদাসবাবু, হত্যাকারীকে নির্দেশ করুন। দারোগাবাবু হাতে হাতকড়া পরান, আমরাও হাঁফ ছেড়ে বাঁচি, কিন্তু আমার দিকে আঙুল তুলবেন না যেন। বন্দুক ফন্দুক চালাতে আমি অস্মিনকালেও জানি না। ফুঁড়তে ফাঁড়তে জানি, কিন্তু ফোঁড়া ফাড়া থাক, গত ৬ মাসে ১ বিন্দু ওষুধও আমি রায়বাহাদুরকে খেতে দেখিনি। বিপ্রদাস এই রসিকতায় সাড়া দিলেন না। ঘরের অদূরে এক দারোয়ান উপস্থিত ছিল। তাকে বলল, আমার গাড়িতে এক ভদ্রলোক বসে আছে, তাকে নিয়ে তুমি ওই জানলার নিচে যাও। এই বলে তিনি রায়বাহাদুরের ঘরের জানলা দেখিয়ে দিলেন এবং নিজেও জানলার নিকটে গিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়ালেন। বিপ্রদাসের দেখা দেখি কৌতূহলী জনতা এসে ঝুঁকে পড়ল জানলার উপরে। কেউ সেখানে উল্লেখযোগ্য কিছু দেখতে পেল না। কেবল শূন্য ফুটপাতটায় একটা কুকুর কালো একটা কি বস্তু নিয়ে সাগ্রহে নাড়াচাড়া করছে, কিন্তু তা দেখবার আগ্রহ হলো না কারোরই। তবু ব্যাপারটা কি দেখবার জন্য অপেক্ষা করতে লাগলো সবাই। দারোয়ান বিপ্রদাসের লোকটিকে নিয়ে নিচের জানলায় এলো। বিপ্রদাস তাকে বলল, বেড়াল ছানাটা নিয়ে ওপরে চলে আসুন। বেড়াল ছানা নিয়ে হীরালাল ওপরে এলে বিপ্রদাস সেটাকে টেবিলের উপর রাখলেন। তারপর প্রতিমাকে উদ্দেশ্য করে শোধালেন,
আপনার বাবা বেড়ালকে ভারী ঘৃণা করতেন না? ভয়ানক, জবাব দিল প্রতিমা। বেড়ালছানা দেখলে তিনি ভয়ানক রেগে যেতেন। দৈবাৎ যদি তার সামনে কখনো বেড়ালছানা পড়তো আর রক্ষা থাকতো না, তুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিতেন। যেখানে গিয়ে পড়তো সেখান থেকে কুড়িয়ে তাকে আরো দূরে ফেলে দিয়ে আসার হুকুম দিতেন চাকর বাকরদের। তিনি কুকুর পছন্দ করতেন? ওহ, তবে বেড়ালের মতো অত বিজাতীয় ঘৃণা ছিল না কুকুরের ওপর। আমাদের বাড়িতে কোনো দিন কুকুর ছিল না। কেবল সম্প্রতি দুই বাড়ির মধ্যে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখে বাবা 3টে বুলডগ কিনেছেন। বিপ্রদাস বলে, বেশ, এবার আসুন আমরা এই হত্যাকাণ্ডের অভিনয় করি। দারোগাবাবু, আপনি রায়বাহাদুরের ভূমিকায় অভিনয় করবেন। ভয় নেই, আপনাকে কেউ হত্যা করবে না। হত্যার অভিনয় করা হবে মাত্র। আপনি এই ঘরের জানলায় দাঁড়ান। বেড়ালছানা মিউ মিউ ডাক শুনেই তেড়ে যাবেন সেটাকে ধরে ছুঁড়ে মারতে। বেড়ালছানাটাকে বগল দাবা করে বিপ্রদাস বললেন, চলুন আমরা সবাই সেক্রেটারি বাবুর ঘরে যাই। রায়বাহাদুরের ঘরে ঢুকতে ডান দিকে যে ঘর, সেই ঘরে গিয়ে ঢুকলেন সকলে। সেক্রেটারি টেবিলের ওপর মুরগির পালকের তৈরি একটা ধুলা ঝাড়নি ছিল। সেটা হাতে নিয়ে সবাইকে সম্বোধন করে বিপ্রদাস বললেন, এই ঘরটাও ঠিক রায়বাহাদুরের লাইব্রেরি ঘরটার মতো না? মাত্র একটা দরজা, জানলাও সেই রকম বড়। আপনারা শুনে অবাক হবেন, এই ঘর থেকেই আততায়ী রায়বাহাদুরকে হত্যা করেছেন। এ অসম্ভব, বলে উঠলেন ডাক্তার। সেই অসম্ভবের অভিনয় করব এখন। আসুন, বলে বিপ্রদাস ছাড়ন কাঠির উপর বিড়ালখানাটাকে বসিয়ে জানলার বাইরে দিয়ে হাত বাড়িয়ে ধরলেন রায়বাহাদুরের জানলার দিকে। পড়ে যাবার ভয় ঝাড়ন কাঠিটাকে আঁকড়ে ধরে বেড়ালছানা মিউ মিউ করে ডাকতে লাগলো। বিপ্রদাস বললেন, বেড়ালছানাটার ডাক শুনে রায়বাহাদুর ক্রুদ্ধ হয়ে উঠে এলেন। এই যেমন এখন দারোগাবাবু করছেন, ছানাটিকে ধরে ফুটপাতে ছুঁড়ে দেবার জন্য সম্মুখভাগ জানলা দিয়ে ঈষৎ বার করে যেমন হাত বাড়িয়েছেন, এমনি করে রায়বাহাদুরও হাত বাড়িয়েছিলেন। আততায়ী সেই সময় রায়বাহাদুরের মাথা তাক করে গুলি ছোড়ে। গুলি তার কপালের ডান দিকে লাগতেই তিনি পড়ে যান। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্যাপারটা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও কাজটা কত সহজে সম্পন্ন হয়েছে। হত্যা করার পর বেড়ালছানাটিকে ঝাড়নের কাঠি থেকে ঝেড়ে নিচে ফেলে দিয়েছে হত্যাকারী। কি সৌভাগ্য যে কুকুরটা সেটা নিয়ে খেলা করছিল, নইলে এই হত্যাকাণ্ডটি আজ প্রমাণ করা সম্ভব হতো কিনা সন্দেহ। গুলি করবার সময় রায়বাহাদুরের মাথা রিভলভার থেকে 1.5 হাত মতন দূরে ছিল, তার বেশি কিছুতেই নয়। ঠিক সেই কারণেই হত্যাকাণ্ডটাকে আত্মহত্যার মতন প্রতীয়মান হতে হচ্ছে, তাই না? এখন দেখুন গে সবাই, গুলি খেয়ে জানলা থেকে গড়িয়ে যেভাবে পড়া স্বাভাবিক, ঠিক সেইভাবে এখনো রায়বাহাদুর পড়ে আছেন। অভিভূত ডক্টর সরকার বললেন, হত্যাকাণ্ড 3টের আগে কিছুতেই ঘটেনি, অথচ তার কিছু আগে থেকেই ঘরের বাইরের হলে কোম্পানির 5 জন ডিরেক্টর উপস্থিত ছিলেন। মুহূর্তের জন্য তারা স্থান ত্যাগ করেনি, গুলির শব্দও শোনেননি কেউ। তাছাড়া জ্যোতির্ময় বাবুর ঘর থেকে আততায়ীকে বার হয়ে আসতে দেখতেন না তারা? সে কি জানলা দিয়ে গলে দোতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়ে উধাও হলো? দারোগাবাবু বিদ্রূপের হাসি হেসে বললেন, আপনিও যেমন, এও কি সম্ভব নাকি? বিপ্রদাস বাবু, আপনি গোয়েন্দাগিরি রেখে নাটক লেখা ধরুন, নাম করতে পারবেন, কিন্তু বোকা বোঝাতে আসবেন না। আততায়ী এ ঘর থেকে হত্যা করে ও ঘরে গিয়ে মৃতের সামনে রিভলভার রেখে নিরাপদে পালিয়ে গেল,
অথচ এতগুলো লোক, আর্দালি, দারোয়ান, চাকর, মালি কেউ দেখল না। এ কথা কোন উন্মাদ বিশ্বাস করবে? করবে না বলেই আততায়ী এই অভিনব পন্থা গ্রহণ করেছিল, বিপ্রদাস বলে। তার প্রতিভাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এমন নিখুঁত হত্যাকাণ্ড আমি কম দেখেছি, কিন্তু আততায়ী নিজের হাতে আমাকে নিমন্ত্রণ করেই নিজের মৃত্যু ডেকে এনেছে, নইলে আজ তাকে ধরা একটু কঠিনই হতো। সে ভেবেছিল বিপ্রদাসের নাকের উপর হত্যা করে ইতিহাসে একটা রেকর্ড সৃষ্টি করব, কিন্তু বড় বেদনার সে আকাঙ্ক্ষা নিষ্ফল হয়ে গেল বলে। কি বলেন জ্যোতির্ময় বাবু, কি মনে হয় আপনার? কি করে বলবো বিপ্রদাস বাবু, অথচ যখন 3টে বেজে যাবার পরও রায়বাহাদুর বেরোচ্ছেন না এবং তাকে আমি ডাকতে গেলাম, তিনি তো বেশ সুস্থ শরীরেই আমার ডাকে সাড়া দিলেন। কি বলেন আপনারা? জ্যোতির্ময় ডিরেক্টরদের দিকে তাকালেন। তার গলা শুনতে পাননি আপনারা? হ্যাঁ, শুনেছি। কেন, বিপ্রদাস বাবুও তো শুনেছেন। শুনেছি বই কি, বিপ্রদাস বলে। আচ্ছা আসুন, আমরা তারও একটা মহড়া দিই এবার। হলে এসে সকলে আসন গ্রহণ করলো। বিপ্রদাস বললেন, হীরালাল বাবু, এবার আপনার ঐন্দ্রজালিক বাণী শোনান তো। হীরালাল প্রস্তুত হয়েই এসেছিল। বললেন, ভেন্ট্রিলোকুইজম, যাকে বিপ্রদাসবাবু নাম দিয়েছেন ঐন্দ্রজালিক বাণী, সে আর কিছুই না, স্বরবিক্ষেপণ কৌশল। মনে করুন আমার একটা চাকর আছে, তার নাম রঘু। হীরালাল বাবু চিৎকার করে ডেকে উঠলেন, রঘু! মনে হলো অনেক দূর থেকে লোকটি জবাব দিচ্ছে, যাচ্ছি বাবু। হীরালাল বাবু আবার ডাকলেন। এবার অপেক্ষাকৃত নিকট থেকে জবাব এলো, যাচ্ছি বাবু। আবার ডাকলেন হীরালাল বাবু। এবার একেবারে কাছ থেকে জবাব এলো, এই যে এসেছি আমি, আজ্ঞা করুন। শ্রোতাদের মনে হলো রঘু যেন অদৃশ্য দেহে তার সামনে এসে দাঁড়িয়ে আছে। হীরালাল বাবু বললেন, তুমি ওই ঘরটায় যাও। গেছো? উত্তর এলো, আজ্ঞে বাবু। হীরালাল বাবু আবার ডাকলেন, রঘু! জবাব এলো, আজ্ঞে বাবু, আমি ঘরের ভেতরে। শুনে শ্রোতাদের বিস্ময়ের অবধি রইল না। ঠিক ঘরের ভেতর থেকেই তো জবাব আসছে। বিপ্রদাস বললেন, এই জাদু জ্যোতির্ময়ও জানেন। সে কি জ্যোতির্ময় বাবু, আপনি আপনি দারোগা বাবু বলে উঠলেন, তবে রিভলভারের শব্দ শুনলেন না কেউ? কি করে শুনবেন, জবাব দিলেন বিপ্রদাস। এই সোফা সেট তো তখন সিঁড়ির গোড়ায় ছিল। আপনি খোঁজ নিলে জানবেন, আগন্তুক দেখলে সিঁড়ির গোড়ায় চেন বাঁধা বুলডগগুলো কিরকম ঘেউ ঘেউ করে। 3টের সময় আমাকে দেখে সেই রকম ঘেউ ঘেউ করে উঠেছিল কুকুরগুলো। তাদের গম্ভীর তীক্ষ্ণ গলার আওয়াজ বন্ধ দরজার ওদিক থেকে ভেসে আসা রিভলভারের ক্ষীণ আওয়াজকে ছাপিয়ে ডাইরেক্টরের কানে তালা লাগিয়ে দিয়েছিল। কিন্তু আপনি শুনলেন কি করে? কি শুনলাম? বিপ্রদাস বলে, রিভলভারের শব্দ না তো, আমি কি করে শুনবো? ও, তাহলে এই কাণ্ডটা অনুমান করলাম কি করে? একটু থেমে বিপ্রদাস বলে চললেন, আমাদের নিমন্ত্রণ করে এনে রায়বাহাদুর নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। সন্দেহ দৃঢ় হলো যখন জ্যোতির্ময় রায়বাহাদুরকে ডাকতে গেলেন। তখনই আমার মনে হলো এটা ভেন্ট্রিলোকুইজম ছাড়া আর কিছু নয়। হয় রায়বাহাদুর ঘরে নেই, অথবা তিনি মরে পড়ে আছেন। তক্ষুনি আমি বেরিয়ে পড়লাম। জ্যোতির্ময় সম্পর্কে সংবাদ সংগ্রহ করা কর্তব্য সর্বাগ্রে, তাই আমার মনে হলো। ঘণ্টা 1.5 ঘুরেই আমি তার অতীত জীবনের ইতিহাস সংগ্রহ করতে পারলাম। সেই ইতিহাস নিয়েই এই বাড়িতে ঢুকে যা শুনলাম, তাতে আমার সন্দেহ সত্যে পরিণত হলো। রায়বাহাদুর খুন হয়েছে। এবার আপনারা
জ্যোতির্ময়ের কাহিনী শুনুন। জ্যোতির্ময় দত্ত নামে আপনাদের সামনে এই যে লোকটিকে দেখছেন, এর আসল নাম খগেন ঘোষ। রায় বাহাদুরের দ্বিতীয় পত্নী জ্যোৎস্না দেবীর গ্রামের লোক। জ্যোৎস্না দেবীর সঙ্গে তার কৈশোর থেকে প্রণয়। 1930 সালে আইএ পাস করার পর ঢাকায় এক ম্যাজিশিয়ানের সাহচর্যে আসে এবং তার সঙ্গে কিছুকাল সে থাকে। সেখানে সে ম্যাজিক ও ভেন্ট্রিলোকুইজম শেখে এবং খুব ভালোভাবেই আয়ত্ত করে। কিন্তু একজন জালিয়াতের সংস্পর্শে এসে সে ম্যাজিক ছেড়ে হস্তাক্ষর জাল করতে শেখে এবং পাকা হয়ে বড়লোকদের নাম জাল করে ব্যাংকের থেকে টাকা মারতে থাকে। একবার সে এই অভিযোগে ধৃত হয়, কিন্তু উপযুক্ত প্রমাণ অভাবে 6 মাস হাজতবাস করেই মুক্তি পায়। সেখান থেকে সে দেশের গ্রামে যায় এবং একদিন রাত্রির অন্ধকারে জ্যোৎস্না দেবীকে নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু গ্রামের ছেলেরা খগেন ও জ্যোৎস্নাকে ধরে ফেলে। খগেনকে অশেষ লাঞ্ছনা দিয়ে তারা গ্রাম থেকে তাড়িয়ে দেয়। জ্যোৎস্না দেবীকে গ্রামে নিয়ে আসে। এর কয়েক বছর পরে বিপত্নিক সূর্যনারায়ণ তাকে বিয়ে করে নিয়ে আসে। খগেন তখন কলকাতায় জ্যোতির্ময় দত্ত নাম নিয়ে একটা কোম্পানির প্রচার সচিব। খবর পেয়ে সে জ্যোৎস্না দেবীর সঙ্গে গোপনে যোগাযোগ করে। তারপরে এখানে তার চাকরি। আমার ধারণা ওই ওষুধের জালের পেছনে জ্যোতির্ময় আছে। রায়বাহাদুরের স্বাক্ষর জাল করে সে এ ব্যবসা চালাচ্ছিল। যখন সে জানলো কোম্পানি জালিয়াতি ধরবার জন্য গোয়েন্দা নিযুক্ত করতে যাচ্ছে রায়বাহাদুর, তখন সে অনন্য উপায় হয়ে রায়বাহাদুরকে হত্যা করেছে। অবশ্য এর জন্য গত 2 মাস থেকেই সে মহড়া দিচ্ছিল, কারণ সে জানতো তার কাজের জন্য একদিন তাকে কঠিন বিপদের মুখে দাঁড়াতে হবে। সেই বিপদ এড়ানোর জন্যই আজ একটা উপযুক্ত অবসরে জ্যোতির্ময় এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। বিপ্রদাসের কথা শুনে বিহ্বল হতবাক উপস্থিত মানুষগুলো ফ্যাল ফ্যাল করে একবার জ্যোতির্ময়ের দিকে আর একবার বিপ্রদাসের দিকে তাকাতে লাগলো। কিন্তু কর্তব্যপরায়ণ দারোগাবাবুর নিশ্চুপ হয়ে বসে থাকা চলে না। তিনি বাঁশি বাজিয়ে দিলেন। নিচে জিপ থেকে আরো 2 জন পুলিশ ছুটে এলো। দারোগা জ্যোতির্ময়কে দেখিয়ে বললেন, হাতে হাতকড়া লাগাও।